হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3 স্টুডেন্টদের জন্য, যেখানে আমি আজকে তোমাদেরকে পড়াবো বিখ্যাত ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড লর্ড টেনিসনের সেই বিখ্যাত কবিতা ইউলিসিস। ইনফ্যাক্ট এর আগের টিউটোরিয়ালে আমরা ইউলিসিসের ইন্ট্রোডাকশান করেছি, মানে ইউলিসিস কবিতাটা পড়ার আগে সেই কবিতার যে প্রেক্ষাপট সেটা আমরা অলরেডি জেনে নিয়েছি এবং এই কবিতার মধ্যে যে সমস্ত টেকনিক্যালিটিস আছে সেগুলোর সম্পর্কেও আমরা একটা আইডিয়া মোটামুটি নিয়ে নিয়েছি। আজকে আমরা সরাসরি মূল কবিতায় প্রবেশ করে যাব। ওকে, চলো কবিতাটা শুরু করি। তো যেটা বলছিলাম যে অ্যালফ্রেড লর্ড টেনিসন, যিনি ভিক্টোরিয়ান পোয়েটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা এই ইউলিসিস। ইনফ্যাক্ট অনেকে বলেন যে অ্যালফ্রেড লর্ড টেনিসনের সেরা লেখা বা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে এই ইউলিসিস। এবং এই ইউলিসিস কবিতাটা পড়লে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের যে মেন মোটো, যেটা ভিক্টোরিয়ান পিরিয়ডের সমস্ত লেখক, কবি এবং মানুষদেরকে তাড়িয়ে বেরিয়েছে, টু স্ট্রাইভ নলেজ, মানে জ্ঞানের পেছনে ছোটা বা জ্ঞান আহরণ করা, সেই বিষয়টা সম্পর্কে একটা পরিপূর্ণ চিত্র। ইউলিসিস সারা জীবনে একাধিক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার করেছেন, কিন্তু তার অ্যাডভেঞ্চারের প্রতি স্পৃহা বা আকর্ষণ এখনও কমেনি। তিনি প্রত্যেকটা দিনই নতুন নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে চান, নতুন জায়গাকে তিনি খুঁজে বের করতে চান এবং তার জীবনের যেটা আসল উদ্দেশ্য, এই সমস্ত বিভিন্ন রকম অভিযানের মাধ্যমে বা বিভিন্ন লোকেদের সঙ্গে সংস্পর্শে আসার মাধ্যমে নতুন জ্ঞান আহরণ বা নিউ নলেজ সিকিং, মানে জ্ঞান আহরণটাই তার জীবনের মুখ্য উদ্দেশ্য। এবং সেই জ্ঞান আহরণের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করতেও পিছু পা নন। সেই জ্ঞান আহরণের জন্য তিনি তার সাম্রাজ্যকেও ছেড়ে দিতে বিন্দুমাত্র ভাবিত নন। ইনফ্যাক্ট এই যে স্ট্রাইভ ফর নলেজ বা সিকিং ফর নলেজ, এই জ্ঞানের জন্য যেই খোঁজা, এই জ্ঞানের প্রতি যে এই আগ্রহ বা আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র টেনিসনের ইউলিসিসের না, এটা সমস্ত ভিক্টোরিয়ান পিরিয়ডের সমস্ত কবি এবং লেখকের লেখনীতে বারবার ফুটে এসেছে। তার কারণ ভিক্টোরিয়ান পিরিয়ডের মানুষরা বিশ্বাসই করতেন যে জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা, নতুন অভিজ্ঞতার সঞ্চয়ের মাধ্যমে নিজেকে পরিপুষ্ট করা। এই জন্য বেশিরভাগ বিদগ্ধ পণ্ডিতরাই বলেন যে ইউলিসিস ইজ দ্য ফেস অফ ভিক্টোরিয়ান সোসাইটি। ইউলিসিস ভিক্টোরিয়ান সমাজের প্রতিচ্ছবি। ওকে, এর আগের দিন আমরা জেনেছি যে ইউলিসিসে টেনিসন বেশ কিছু টেকনিক ইউজ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, যেখানে আমরা দেখব বেশ কিছু নির্বাক শ্রোতার কাছে ইউলিসিস তার ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যক্ত করছেন। ড্রামাটিক মনোলগ কেন? মনোলগ আমরা আগের দিনই বলেছি যে মনোলগ হচ্ছে স্বগতোক্তি, নিজের সঙ্গে নিজের কথা বলা, আর ড্রামাটিক মনোলগটা হচ্ছে সেই বিষয় যেখানে আমরা দেখব বেশ কিছু সাইলেন্ট লিসনার্স রয়েছে, বেশ কিছু নির্বাক শ্রোতা রয়েছে, যাদের কাছে আমরা দেখছি এই গল্পের বা এই কবিতার যেটি কেন্দ্রীয় চরিত্র ইউলিসিস, সে তার ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যক্ত করছে এবং এই ভবিষ্যৎ পরিকল্পনাকে ব্যক্ত করার মাধ্যমে সে একটা এমন একটা দৃশ্যকল্পের জন্ম দিচ্ছে, যে দৃশ্যকল্পটার মাধ্যমে আমরা সহজেই ইউলিসিসের চরিত্র এবং তার কার্যাবলী খুব সুন্দরভাবে বুঝতে, মানে এটা একটা এমন টেকনিক, মানে এই ড্রামাটিক মনোলগ, যার মাধ্যমে একজন পার্সন সে তার নিজের সমস্ত চরিত্রকে খুব সুন্দরভাবে পাঠকের কাছে বা নির্বাক শ্রোতাদের কাছে উপস্থাপিত করে। ওকে, তাই সেই টেকনিকটা টেনিসন অসাধারণ ব্যবহার করেছেন এই ইউলিসিসে। আমরা আরও জেনেছি যে এই কবিতাতে 4টে প্যারাগ্রাফ লাইক স্ট্যাঞ্জা রয়েছে, 4টে স্বতন্ত্র স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জারই একটা নির্দিষ্ট ভাব রয়েছে। সেই ভাবগুলো, মানে এক একটা স্ট্যাঞ্জা যেন এক একটা গল্প, 4টে স্ট্যাঞ্জা যেন একটা 4টে আলাদা আলাদা গল্প, কিন্তু সেই 4টে গল্পের মধ্যে একটা এত সুন্দর যোগসূত্র রয়েছে যে এটা যে আলাদা আলাদা পার্টে লেখা, মানে 4টে যে আলাদা স্ট্যাঞ্জা রয়েছে, সেটা যখন পরিপূর্ণভাবে পুরো কবিতাটা পড়া হবে তখন মনে হবে এটা যেন বিভিন্ন ফুল দিয়ে সুন্দর করে একটা মালা গাঁথা হয়েছে। অসাধারণ সুন্দরভাবে সেই স্ট্রাকচারটাকেও টেনিসন ইউজ করেছেন। আর যেটা বলেছিলাম যে এই কবিতাতে টেনিসন ব্ল্যাঙ্ক ভার্সকে ইউজ করেছেন। ব্ল্যাঙ্ক ভার্স কি সেটা অলরেডি আমি আগের দিন বলেছি, সেটা হচ্ছে আনরাইম, দেখো এবার লেখাও আছে আনরাইম আয়াম্বিক পেন্টামিটার। এটা তোমাদের এখন অতটা জানতে হবে না, খালি একটু জেনে রাখো ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে একটা ছন্দহীন লেখার স্টাইল, মানে এখানে
এমনিতে কবিতাতে একটা ছন্দ থাকে, সেই ছন্দটা ব্ল্যাঙ্ক ভার্সের ক্ষেত্রে সেই ছন্দটা থাকে না। তার কারণ যে চিন্তাভাবনাগুলো কবিতায় কবি ব্যক্ত করেছেন সেগুলোকে ঠিক ছন্দে ছন্দে বলাটা ঠিক মানে সহজসাধ্য না। যে চিন্তা কবি এখানে ব্যক্ত করেছেন তাকে যদি ছন্দের মাধ্যমে কবিকে বলতে হতো, কবিরা সাধারণত ছন্দবদ্ধ কবিতাই লেখেন, কিন্তু এখানে যদি সেই ছন্দের মাধ্যমে সেই কবিতাটা লিখতে হতো তাহলে সেই চিন্তাগুলো পরিপূর্ণ রূপ পেত না। এই জন্য একটা টেকনিক, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স, সেটাকে টেনিসন এই কবিতার মধ্যে ইউজ করেছেন। যাই হোক, এটা হলো এই সমস্ত কবিতার টেকনিক্যাল অ্যাসপেক্টসগুলো, যেটা অলরেডি আমি আগের দিন বলেছি, আরেকবার বলে দিলাম। এই কবিতার যে মুখ্য চরিত্র সেটা হচ্ছে হোমারের ওডিসির যে নায়ক ওডিসিউস। ওডিসিউস হচ্ছে গ্রিক নেম, একটা গ্রিক শব্দ ওডিসিউস, এবং সেই ওডিসিউসেরই যদি ল্যাটিন ফর্ম নিয়ে আসি বা সেই ওডিসিউসকে যদি আমরা ল্যাটিন ভাষায় ট্রান্সফর্ম করি সেটা হয় ইউলিসিস। সেই ইউলিসিস আমাদের এই কবিতার মুখ্য চরিত্র। আমাদের কবিতাটা শুরু হচ্ছে মানে অলরেডি ট্রয়ের যুদ্ধ হয়ে গেছে, তারপরে দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে ইউলিসিস বা এই ওডিসিউস তিনি অলরেডি ফিরে এসছেন নিজের বাড়ি ইথাকাতে, এবং ইথাকাতে ফিরে আসার পরে কি তার মনে হচ্ছে সেই ঘটনাটাই এই ইউলিসিস এই কবিতার মুখ্য উপজীব্য, যেখানে আমরা দেখব যে দীর্ঘ 10 বছর যুদ্ধ এবং তারপরে 10 বছর বিভিন্ন রকম প্রতিকূল পরিস্থিতিকে জয় করে বাড়ি ফিরে আসার পরে আমরা এক্সপেক্ট করব কি? আমরা এক্সপেক্ট করব একটা মানুষ সে এরপরে সংসার করবে, তার সুন্দরী স্ত্রীকে সে 20 বছর হলো ছেড়ে গেছে, তার সন্তান যাকে সে ছোট দেখেছিল সে এখন একটা পরিপূর্ণ যুবক, এদের সঙ্গে সেই মানুষটি একটু সময় কাটাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, টেনিসনের ইউলিসিস একদমই এই জীবনটাকে পছন্দ করছেন না। তার কারণ তার কথা হচ্ছে যে আমি 10 বছর সংগ্রাম করেছি, 10 বছর প্রচণ্ড পরিশ্রম করে বাড়ি ফিরে এসেছি, কিন্তু বাড়ি ফিরে এসে ঘরের মধ্যে বন্দি থেকে এই সাম্রাজ্য শাসন করা, দিস ইজ নট ফর মি, এটা আমার জন্য নয়। একটা সাম্রাজ্য, একটা রাজ্যের মধ্যে বন্দি থেকে সেখানকার লোকজনদেরকে শাসন করা আর সেই একঘেয়ে স্ত্রী আর সন্তানের মুখ দেখা, দিস ইজ নট দ্য লাইফ ফর মি, এই জীবন আমার নয়। আই মাস্ট হ্যাভ সাম নিউয়ার অ্যাডভেঞ্চার, আমার কিছু নতুন অ্যাডভেঞ্চার, নতুন অভিজ্ঞতার দরকার। এবং টেনিসন সেই ইউলিসিসের সেই মনোবাঞ্ছাটা তার এই কবিতার মাধ্যমে ব্যক্ত করছে। যেটা বলছিলাম যে এটাতে 4টে প্যারাগ্রাফ লাইক স্ট্যাঞ্জা রয়েছে, তার মধ্যে প্রথম স্ট্যাঞ্জাটাই সব থেকে বড় এবং সেখানেতেই ইউলিসিসের মেন চিন্তাগুলো খুব সুন্দরভাবে পেন ডাউন করা হয়েছে, এবং তারপরে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ আরও 3টে স্ট্যাঞ্জা রয়েছে। আজকে আমরা শুধু খালি প্রথম স্ট্যাঞ্জাটা পড়ব, মানে ফার্স্ট যে স্ট্যাঞ্জাটা সেটা পড়ব, সেটাই সব থেকে বড়। আর বাকি 2, 3 এবং 4 আমরা নেক্সট ক্লাসেতে আলোচনা করব। ওকে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আমার পড়াতেও ভালো লাগবে। তাহলে যেটা বলছিলাম যে ইউলিসিস দীর্ঘ 20 বছর পরে তার দেশ ইথাকাতে ফিরে এসছেন, এবং ইথাকা থেকে যখন তিনি ট্রয়ে গেছিলেন তখন তিনি তার যুবতী সুন্দরী স্ত্রী পেনিলোপিকে রেখে গেছিলেন এবং রেখে গেছিলেন সন্তান টেলিমেকাসকে। কিন্তু আজ 20 বছর পরে সেই যুবতী সুন্দরী স্ত্রী আর যুবতী নেই, তার অনেক বয়স হয়ে গেছে, 20 বছর মাঝখানে চলে গেছে। সুন্দরী রয়েছেন কিন্তু তার অনেক বয়স হয়ে গেছে, এবং টেলিমেকাসও আর বাচ্চা নেই, সে এখন পরিপূর্ণ যুবক, মানে সে দস্তুর মতো রাজ্য পাট সামলাতে পারবে, এটা ইউলিসিস ফিল করছেন। এবং বাড়িতে ফিরে এসে বেশ কিছুদিন সময় কাটানোর পরে ইউলিসিস তার ওই নিত্যদিনের জীবনেতে একটু একঘেয়ে বোধ করতে শুরু করেন, কারণ তিনি এতদিন ধরে বাইরে বাইরে ছিলেন, সারাক্ষণই হয় যুদ্ধ বিগ্রহ বা বিভিন্ন সামুদ্রিক অভিযান তিনি করেছেন, তার এই একঘেয়ে সাম্রাজ্য শাসন কেন ভালো লাগবে? একঘেয়ে জীবন তার মোটেই পছন্দের না। তাই তিনি তার যারা অনুচর মানে তার সঙ্গে বেশ কিছু যোদ্ধা আমরা দেখেছি ট্রোজান ওয়ারে গেছিল, তাদের মধ্যে বেশ কিছুজন ট্রোজান ওয়ারে মারা গেছে, বেশ কিছুজন এই যে দীর্ঘ সমুদ্রযাত্রা করে বাড়ি ফিরতে হয়েছিল সেখানেও তারা জাহাজডুবিতে মারা গেছে। যে কয়েকজন গুটি কয়েক তার সঙ্গে ফিরে এসছে তারা তার প্রায় ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে ইউলিসিস তারা খুব ঘনিষ্ঠ বন্ধু। তাদেরকে ইউলিসিস
তার ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে ব্যক্ত করছেন এবং সঙ্গে সঙ্গে আমাদেরকেও ইউলিসিস জানাচ্ছেন যে তার জীবনে কী কী ঘটে গেছিল এবং সেই ঘটনাগুলো যখন আমরা ইউলিসিসের মুখ থেকে শুনবো, ইউলিসিসের চরিত্রটা আমাদের চোখের সামনে সুন্দরভাবে ফুটে উঠবে। চলো শুরু করি। ইট লিটিল প্রফিটস দ্যান অ্যান আইডল কিং বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস ম্যাচড উইথ অ্যান এজিড ওয়াইফ I mate and dole unequal laws into a savage race that hold and sleep and feed and know not me. অসাধারণ চারটে লাইন দিয়ে টেনিশন এই কবিতাটা শুরু করছেন। আরেকবার পড়ি। It little profits that an idle king by the still heart among these barren cracks matched with an aged wife I mate and dole unequal laws into a savage race. ইট লিটিল প্রফিটস মানে এটাতে কোনো লাভ নেই। এটাতে ইউলিসিস তার সেই নির্বাক শ্রোতাদেরকে এবং আমাদেরকে বলছেন এটাতে কোনো লাভ নেই বা এই জীবনে আমার কোনো আগ্রহ নেই। এটাতে কোনো লাভ নেই মানে এই জীবনে দিস লাইফ ইজ নট ফর মি, এই জীবনটা আমার নয়। যে জীবনটা আমি অ্যাট প্রেজেন্ট কাটাচ্ছি, এই যে ঘরে ফিরে এসে শান্ত ঘরের মানে শান্ত জায়গাতে বসে আমি রাজ্য শাসন করছি, এই জীবনটা আমার না। এই চতুর্দিকে বদ্ধ মানে এই আবদ্ধ জীবন, এই শান্তির জীবন, এই রাজ্য শাসন, আমি এর জন্য আমার 20 বছর বাইরে বাইরে অতিবাহিত করিনি। ইট লিটিল প্রফিটস, এই জীবনেতে আমার কোনো লাভ নেই। দেখেন আইডল কিং, একটা আলসে রাজা। আমি এখন অলস হয়ে গেছি। এতদিন ধরে আমি বাইরে বাইরে যুদ্ধ করে বেরিয়েছি, বড় বড় উত্তাল ঢেউকে পরাজিত করে আমি সমুদ্র বিজয় করেছি, কিন্তু আজকের এই জীবনটায় আমার কোনো লাভ নেই। আমি একটা আলসে রাজাতে পরিণত হচ্ছি। এরকম ঘরে বসে বসে আমি আলসে হয়ে যাচ্ছি। বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস ম্যাচড উইথ অ্যান এজিড ওয়াইফ। আমি দেখো এই যে পাথুরে, এই যে ক্র্যাকস, ব্যারেন ক্র্যাকস মানে হচ্ছে এই ইথাকা রাজ্যটা বড় বড় পাথর দিয়েই মানে গঠিত। ইথাকা বলে যে জায়গাটার কথা বলা হচ্ছে, এটা সমুদ্রের তীরে অবস্থিত এবং সেখানে উর্বর মাটি নেই, অনুর্বর জায়গা, প্রচুর বড় বড় পাথর রয়েছে, বোল্ডার রয়েছে, সেখানে চাষাবাদ হয় না এবং ইথাকার মানুষজন যোদ্ধা হিসাবেই বেশি কাজ করতে পছন্দ করে। ভাড়াটে যোদ্ধা হিসেবে ইথাকার লোকজন আগে কাজ করতো। তো যাই হোক, এই ইউলিসিস বলছে এই যে অনুর্বর জায়গাতে এসে একটা বৃদ্ধা স্ত্রী, আমি এখন একটা বৃদ্ধ রাজা এবং আমার সঙ্গে রয়েছে একটা বৃদ্ধা স্ত্রী, মানে আমার স্ত্রী পেনিলোপি, সে আর যুবতী নাই, সেও বৃদ্ধা হয়ে গেছে। তার সঙ্গে বসে বসে এই বুড়ো বয়সের গল্প করা, এটা আমার জীবন না। বাই দি স্টিল হার্থ, স্টিল হার্থ মানে হচ্ছে স্থবির অগ্নিকুণ্ড বা স্থবির চুল্লি। হার্থ, হার্থ মানে হচ্ছে চুল্লি বা উনান, আর স্টিল হার্থ মানে হচ্ছে, স্টিল কথাটার অর্থ হচ্ছে স্থবির, স্থবির চুল্লি। স্থবির চুল্লি মানে কি? এই কথাটার মাধ্যমে, এটা একটা উপমা, এর মাধ্যমে টেনিশন বলতে চাইছেন যে যে জীবনটা এখন আমি কাটাচ্ছি সেই জীবনটাতে সমস্তটাই শান্তি। এখন আর কোনো মানে কোনো ঝোড়ো বা দমকা বাতাস নেই। দমকা বাতাস এলে এই চুল্লির আগুনটা পতপত করে কাঁপবে, কিন্তু আমার জীবনেতে আর কোনো ঝোড়ো বাতাস নেই, আমার জীবনেতে আর কোনো অ্যাডভেঞ্চার নেই। আমার জীবনটা এখন এই চুল্লিটার মতো যে এখন স্থবির হয়ে গেছে। এক সময় আমি দাউ দাউ করে জ্বলতাম, এই চুল্লি যেমন জ্বলতো আমিও দাউ দাউ করে জ্বলতাম, আমি দেশ বিদেশে ছুটে বেড়াতাম, আমি যুদ্ধ করতাম, আমি সমুদ্র বিজয় করতাম, কিন্তু এখন আমি ঘরে ফিরে এসেছি। আমার জীবনটা এখন একদমই নিষ্প্রভ হয়ে গেছে। এই চুল্লিটার যে দপদপানি সেটাও থেমে গেছে, এটা যেন স্থবির হয়ে গেছে। এই চুল্লিটা এখন শান্তির প্রতীক, স্থবির চুল্লি। এর মধ্যে আর সেই আগুনের লেলিহান শিখাটা নেই। আমারও ভেতরে যে একটা লেলিহান শিখা ছিল, সব কিছুকে জয় করার বাসনা ছিল, নতুন জায়গা ঘোরার একটা প্রাবল্য ছিল, সেটাও যেন এখানেতে এসে দিনের পর দিন এই বৃদ্ধা স্ত্রীর সঙ্গে সময় কাটিয়ে সেই ইচ্ছাটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তাই এটা মোটেই আমার জন্য কাম্য না। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লজ ইনটু এ স্যাভেজ রেস। আমাকে এই যে আমার যে সমস্ত প্রজা, তাদের উপর একটা অসম আইন প্রণয়ন করতে হচ্ছে, এটাতেও আমার কোনো উৎসাহ নেই। আমি ইথাকাতে ফিরে এসেছি, ইথাকা আমার দেশ এবং আমি সেই দেশের রাজা, এবং আমার যারা প্রজা তাদের উপরে আমি একটা অসম আইন প্রণয়ন করছি। তার কারণ ইথাকার মানুষজন
তারা, আমি যে সমস্ত লোকজনের সঙ্গে মিশে এসেছি এতদিন বাইরে, তারা উন্নত মানসিকতার সব লোকজন। ইথাকাতে এখন ফিরে এসে আমি বুঝতে পারছি যে এদের মধ্যে সেই মানসিকতারও কত উন্নতি হয়নি। তাই এদের উপরে আমি মানে যেটাই আমি আইন করতে যাচ্ছি সেটাই এদের পছন্দ হচ্ছে না। আমি কতগুলো অসভ্য বর্বরের উপরে আমি আইন প্রণয়ন করছি। দিস লাইফ ইজ নট ফর মি। এই জীবনটা তো আমি চাইনি। দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি। আর যাদের উপরে আমি আইন প্রণয়ন করছি তারা কি করে? তারা পশুপালন করে, তারা ঘুমোয়, তারা খায়, তারা আমাকে জানে না। যারা আমাকে জানে না আমি তাদেরকে শাসন করছি। যারা জানে না যে এই ইউলিসিস কে, আমি দীর্ঘ 20 বছর ছিলাম না। আমি যখন ফিরে এসেছি 20 বছর পরে, একটা জেনারেশান আর নেই। আমি দীর্ঘ 20 বছর আগে দেশ ছেড়ে চলে গেছিলাম। যারা তখন খুব শিশু ছিল, আমার ছেলে টেলিমেকাসের মতো, তারা এখন যুবক হয়েছে এবং তারা জানেই না যে আমি কে। তারা শুনছে যে তাদের রাজা ফিরে এসছে, কিন্তু সেই রাজা কে, তার মানসিকতা কি, তারা কিছু জানেই না। তার ফলে কি হচ্ছে? আমি বিভিন্ন রকম আইন প্রণয়ন করছি, কিন্তু আইন যাদের জন্য প্রণয়ন করছি তারা জানেই না আমি কে, কেন আমি সেই আইন তাদের উপরে প্রণয়ন করছি। দে নো নট মি। তারা আমাকে জানে না, চেনে না। আর যেহেতু তারা আমাকে চেনে না, আমার আইনগুলোকেও, আমার আদব কায়দাগুলোকেও তারা যে খুব আনন্দের সঙ্গে মেনে নিচ্ছে তা না। সেই জন্য আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে পড়ছি। এই জীবনটা আমি চাইনি। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। অসাধারণ একটা পংক্তি টেনিসন এখানে লিখছেন। ইনফ্যাক্ট এই লাইনটা প্রভার্ব হিসাবে ব্যবহার হয়। এই লাইনটাকে আমরা প্রভার্ব হিসাবে ব্যবহার করি। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি কি বলছেন কবি? যে আমি ভ্রমণ থেকে কখনোই বিরত থাকতে পারি না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। এই ঘোরাঘুরি বা ভ্রমণ থেকে নিজেকে সরিয়ে রাখবো আমি কোনোদিন ভাবতে পারিনি, বা আমি কোনোদিন ভাবতে পারি না। আমি আমার দেশে ফিরে এসেছি, কিন্তু তার মানে এই নয় যে আমার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। আমি দেশে ফিরে একটা শান্ত জীবন কাটাচ্ছি, কিন্তু আমার যেটা বেসিক মেটাল, আমার যেটা চরিত্র, তার কোনো পরিবর্তন হয়নি। কি সেই চরিত্র? সেই চরিত্র হচ্ছে অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা এবং বিভিন্ন রকম জায়গাকে ভ্রমণ করা এবং নতুন নতুন জ্ঞান আহরণ করা। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি ঘরে বসে থাকার জন্য জন্মাইনি, আমাকে ঘুরতেই হবে, আমাকে ভ্রমণ করতেই হবে। ভ্রমণ ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি আমার জীবনের তলানি পর্যন্ত ভোগ করতে চাই। অসাধারণ এই কথাটা দেখো, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। এটা একটা রূপক, এটা উপমা। কবি কি বলছেন? যে আমি আমার জীবনের তলানি পর্যন্ত উপভোগ করতে চাই। লিজ মানে হচ্ছে তলানি, মানে এই যে জায়গার কথা বলা হচ্ছে, এখানকার মানুষজন মদ্যপান করে এবং মদ্যপান বা ওয়াইন পানের পরে একদম যেটা যে পাত্রে করে মদ্য পান করা হয় বা ওয়াইন পান করা হয়, তার শেষেতে 1-2 ফোঁটা তলানি পড়ে থাকে। 1-2 ফোঁটা যেটা তলানি পড়ে থাকে তাকে আমরা বলি লিজ। এবং কবি বলছেন যে আমি আমার জীবনে, মানে ধরো আমার জীবনেতে 50টা বছর আমার বাঁচার লাইফ স্প্যান, আমি আমার এই 50 বছরের শেষ দিন পর্যন্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আমি উপভোগ করতে চাই। আমি যেটুকু লাইফ স্প্যান পেয়েছি সেই লাইফ স্প্যানকে এরকম আইডিয়ালি বসে সময় কাটাতে আমি রাজি নই। আমি যেটুকু জীবন পেয়েছি সেই জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি আকণ্ঠ পান করতে চাই। আমি একটা বিন্দুও ফেলে রাখবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমি আমার জীবনের শেষ দিন, জীবনের তলানিটুকুও উপভোগ করতে চাই। তার কারণ দিস ইজ মাই লাইফ। এই জীবনটাই আমার জীবন। যে জীবনের সমস্ত কিছু আমি উপভোগ করতে পারবো, যে জীবনের তলানি পর্যন্ত আমি উপভোগ করতে পারবো, সেই জীবনটাই আমার কাম্য। ঘরে বসে থেকে দিনাতিপাত করা, দিস ইজ নট দ্য লাইফ ফর মি। Okay, all times I have enjoyed greatly, have suffered greatly, both with those that loved me and alone on shore, and when through scudding drifts the rainy heydays vex the dim sea, I am become a name. অসাধারণ আরও 4টে লাইন টেনিসন লিখছেন। তিনি কি বলছেন?
অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। আমি সারা জীবন অনেক আনন্দ করেছি, আবার অপরিসীম যন্ত্রণাও সহ্য করেছি। যারা আমার সঙ্গে ছিল, আমার বন্ধু, আমার সৈন্যদল, তাদের সঙ্গে আমি অনেক আনন্দ করেছি, বিভিন্ন জায়গায় জয় করেছি, অনেক আনন্দ উপভোগ করেছি। আবার তাদের সঙ্গে আমি প্রচুর যন্ত্রণাও সহ্য করে নিয়েছি। তারা যে যন্ত্রণা পেয়েছে, তাদের সেই যন্ত্রণারও ভাগ আমি পেয়েছি। আমি এই সমুদ্রের তীরে তীরে ঘুরে বেরিয়েছি। And when through scudding drifts the rainy Hades vex the dim sea, I am become a name. আর যখন কালো মেঘদল ঢেকেছে এই তারা ভরা আকাশ, যখন ঝড়ে উত্তাল হয়েছে আমাদের এই সমুদ্র, তখন সবাই আমার নামকে স্মরণ করেছে। আমি একটা প্রবাদে পরিণত হয়েছি। আই অ্যাম বিকাম আ নেম। কি বলছে আরেকবার ভালো করে বুঝি। And when through scudding drifts the rainy Hades vex the dim sea, যখন স্কাডিং ড্রিপস হচ্ছে, এটা হচ্ছে একটা মেঘের কথা বলে। স্কাডিং ড্রিপস হচ্ছে ফাস্ট মুভিং ক্লাউডস। এটা একটা মেঘের কথা বলে, যে মেঘের মাধ্যমে বলা হয় যে ঝড় ঝঞ্ঝা হয়। স্কাডিং ড্রিপস হচ্ছে ওয়ান টাইপ অফ মুভিং ক্লাউড, যে ক্লাউড বা মেঘ, যে ভাসমান মেঘের মাধ্যমে ঝড় বৃষ্টি হয়। রেইনি হেডেস, এটা আর একটা কথা, সেটাও ভালো করে বুঝে নাও। রেইনি হেডেস হচ্ছে এ গ্রুপ অফ স্টার্স ইন আ কনস্টেলেশন নেম টরাস। টরাস বলে একটা তারামণ্ডল রয়েছে, সেই তারামণ্ডলের বেশ কিছু তারাকে বলা হয় হেইডেস, এবং বলা হয় যখন আকাশেতে এই টরাস কনস্টেলেশন বা টরাস তারামণ্ডলটার দেখা যায়, তখন জানতে হবে যে প্রবল ঝড় ঝঞ্ঝা আসছে। কাজেই কবি এখানে বলছেন যে আমি যখন আকাশেতে কালো মেঘদল ভেসে বেড়ায়, মানে এই ইউলিসিস বলছেন যে আমি সমুদ্রেতে দেখেছি যে কালো মেঘদল ভেসে বেড়াচ্ছে, এবং আমি জানতাম যে সেই মেঘদলের মাধ্যমে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। আমি দেখেছি সমুদ্রে ভাসমান কালো মেঘ, এবং সেই মেঘদলের মাধ্যমে বিশাল ঝড় বৃষ্টি বা প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে, সমুদ্র উত্তাল হবে। এগুলো সবই আমি উপভোগ করেছি, বা এগুলো সবই আমি সহ্য করেছি। এবং আমি ইউলিসিস, আমি এগুলো সবই সহ্য করে নিয়েছি। কিন্তু আরও অনেকে, তারা এই প্রবল ঝড় বৃষ্টি, এই জিনিসটা সবাই সহ্য করতে পারবে না। তখন তারা কি করেছে? তারা আমার কথা স্মরণ করেছে। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা প্রবাদে পরিণত হয়েছি। কারণ সবাই জানে যে যতই ঝড় হোক, যতই বজ্রপাত হোক, যতই সমুদ্র উত্তাল হোক, একটা লোককে সমুদ্র ভয় দেখাতে পারে না, একটা লোককে কোনো তারামণ্ডলও ভয় দেখাতে পারে না। এবং সে লোকটার কেউ না, সে লোকটা হচ্ছি আমি, ইউলিসিস। আই অ্যাম বিকাম আ নেম, আমি একটা প্রবাদ। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, climates, councils, governments, myself not least, but honored of them all, and drunk delight of battle with my peers. Much I have seen and known, cities of men and manners. আমি অনেক কিছু দেখেছি, আমি অনেক কিছু জেনেছি। আমার এই গোটা জীবনে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি। দেখেছি, আমি দেখেছি মানুষের তৈরি শহর, সিটিজ অফ মেন, মানুষ ভর্তি মানুষের তৈরি শহর আমি দেখেছি। অ্যান্ড ম্যানার্স, তাদের যে আদব কায়দা, সেসব নিত্য নতুন আদব কায়দাও আমি দেখেছি। ক্লাইমেটস, জলবায়ু আমি দেখেছি। কাউন্সিলস অ্যান্ড গভর্নমেন্ট, এই যে রাজত্ব চালাবার জন্য যে সমস্ত কাউন্সিল বা কোর্ট বসে, সেগুলোকে আমি দেখেছি। এবং আমি সরকার বা গভর্নমেন্টকেও দেখেছি। মানে একটা মানুষের জীবনে যা যা দেখা দরকার আমি সবই দেখেছি। মাইসেলফ নট লিস্ট, বাট অনার দেম অল, সবাই আমাকে সম্মান করেছে, আমি তাদেরকে সম্মান করেছি, তারা আমাকে সম্মান করেছে। এবং এই পারস্পরিক সম্মান বোধের দ্বারা আমরা পুষ্ট হয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, আমি আমার সঙ্গীদের সঙ্গে রণাঙ্গনে যুদ্ধ করেছি, এবং সেই যুদ্ধ করে প্রচণ্ড আনন্দ উপভোগ করেছি। যুদ্ধ, সেই ভয়ানক যুদ্ধতে, সেই যুদ্ধের করার মাধ্যমে আমি আমার জীবনের মূল্যকে বুঝতে পেরেছি, আমি একটা আনন্দ উপভোগ করেছি। Far on the ringing plains of windy Troy, I am part of all that I have made. আমার ট্রয়েতে আমার তরবারির ঝনঝনানি শোনা গেছে। আমি আমার সৈন্যদল নিয়ে ট্রয়ের যুদ্ধে জয় করেছি, এবং সেখানেও আমার বীর গাথা লোকজনের মধ্যে ছড়িয়ে আছে। I am part of all that I have made. যেখানে যেখানে আমি গেছি, যাদের সঙ্গে আমি মিশেছি,
আমি তাদের অংশ হয়ে গেছি। যে জায়গায় গেছি, যে সমস্ত লোকেদের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গে আমি একটা আত্মার সম্পর্ক অনুভব করেছি, আমি তাদের অংশ হয়ে গেছি। Yet all experience is an arch where through glimpse that untraveled world whose margins fades forever and forever when I move, how dull it is to pause to make an end. অসাধারণ আরও দুটো লাইন আরেকবার ভালো করে দেখো যে Yet all experience is an arch where through glimpse that untraveled world whose margin fades. যে সমস্ত অভিজ্ঞতা আমি অর্জন করেছি তা যেন একটা খিলান বা গম্বুজের রূপ নিয়েছে, এবং সেই খিলান ধরে সেই গম্বুজের উপর থেকে যেন অদৃশ্য কোনো জগৎ আমাকে ডাকছে। এখনও বেশ কিছু অভিজ্ঞতা আমার সঞ্চয় করা বাকি। আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমার অভিজ্ঞতার ভাড়ার পরিপূর্ণ, কিন্তু তারপরেও এখনও অনেক অভিজ্ঞতাই রয়ে গেছে যা আমার এখনও পাওয়া হয়নি, এবং সেই সব অভিজ্ঞতারা যেন খিলান ধরে ধরে সেই খিলানের কোণ থেকে আমাকে ডাকছে, বলছে আয় ইউলিসিস আয়, এখনও অনেক কিছু তোর জানা বাকি, এখনও অনেক জ্ঞান সঞ্চয় তোর বাকি, এখনও অনেক অভিজ্ঞতার আহরণ তোর বাকি রয়ে গেছে। Forever and forever when I move, how dull it is to pause to make an end. এই স্থবির জীবন, এই জীবন আমার না। এই যে চড়ইপতি, এই যে এগিয়ে যাওয়া, এটাকে আমি খুব পছন্দ করি, কিন্তু দেখো আমি এখন কেমন স্থবির হয়ে বসে আছি। এইগুলো সবই ইউলিসিস তার সেই সমস্ত নির্বাক শ্রোতাদেরকে এবং আমাদেরকে বলছে। এবং দেখো এই সমস্ত এই যে যেটা বলছিলাম, এই ড্রামাটিক মনোলগের মাধ্যমে ইউলিসিস তার পুরো চরিত্রকে আমাদের সামনে অসাধারণভাবে তুলে ধরছে। এবং তিনি কি বলছেন, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। এই থেমে যাওয়া, এই স্থবিরতা কি ক্লান্তিকর, কি একঘেয়ে, এই যে স্থবির জীবন, এটা কি একঘেয়ে। টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্ন ইজ নট টু শাইন ইন ইউজ। তরবারি যদি সেটাকে ব্যবহার না করা হয় তাতে যেমন মরচে ধরে, আমিও ব্যবহৃত না হয়ে হয়ে মরচে ধরে যাচ্ছি। তরবারিকে যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা না হয়, তরবারিতে মরচে ধরে, এবং সেই মরচে পড়া তরবারি দিয়ে কোনো কাজ হয় না। আমার সঙ্গে ভ্রমণটা এক এবং অভিন্ন, লোকেরা আমাকে ইউলিসিসকে চেনেই তার এই সমস্ত অ্যাডভেঞ্চারাস লাইফের জন্য, তার বিভিন্ন রকম রোমাঞ্চকর অভিযানের জন্য। আমি এখন ঘরে বসে এই বৃদ্ধা স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছি। বিভিন্ন রকম উত্তেজনাকর অভিজ্ঞতা সঞ্চয় করতে না পেরে আমার জীবনেও যেন জং ধরে যাচ্ছে। আমিও যেন সেই জং ধরা তরবারিটার মতো, যাকে আর কিছুদিন পরে কেউই ব্যবহার করবে না। লোকেরাও আমার কথা ভুলে যাবে। আমি যদি এই জীবনটা কাটাই, লোকেরা আর ইউলিসিসকে আই অ্যাম বিকাম আ নেম, সেই বিকাম আ নেমটা আমি আর থাকবো না। আমার মধ্যে তখন জং ধরে যাবে, মরচে পড়ে যাবে। খুব দামি, খুব ধারালো তরবারি হওয়া সত্ত্বেও আমার কথা আর কেউ বলবে না, আমাকে কেউ আর ব্যবহার করবে না। দেখো একটা মানুষ কতটা তীব্রভাবে ভ্রমণ করতে ভালোবাসলে বা নতুন জ্ঞান আহরণ করতে ভালোবাসলে এরকম কাকুতি মিনতি করে, সে নিজেকে যেন তার নিজেকে সে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, তার প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই জীবনটা সে কোনোদিন চায়নি, আর আজকে অদৃষ্টের পরিহাসে তাকে এই রকম একটা বন্দি দশা কাটাতে হচ্ছে। যে জীবনটা, এই জীবনটা অন্যদের জন্য ভালো হতে পারে, কিন্তু ইউলিসিসের জন্য ভালো না। ওকে, অ্যাজ থ্রু টু ব্রিথ ওয়ার লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভ। আমাদের এই জীবনটা খুব ছোট। তোমরা ভাবছো জীবন অনেক বড়, না, জীবন অনেক বড় না, আমাদের এই জীবনটা খুব ছোট। জীবনের উপর জীবনের স্তর যদি সঞ্চয় হয়ে যায়, সমস্ত জীবন দিয়েও এই অজানা পৃথিবীর সমস্ত রহস্যকে আমরা উদ্ধার করতে পারবো না। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভ। প্রতিটা ঘন্টাকে যদি জমিয়েও ফেলা যায়, তারপরেও সেই সমস্ত ঘন্টা দিয়ে এই পৃথিবীর সমস্ত রহস্যের কিনারা করা সম্ভব নয়। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, এ ব্রিঞ্জার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। আরও 4টে অসাধারণ লাইন কি বলছে, ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, মৃত্যুর ইটার্নাল সাইলেন্স হচ্ছে চিরস্থায়ী স্তব্ধতা, যাকে আমরা বলি মৃত্যু। কবি বলছেন যদি মৃত্যুর কাছ থেকে নিজেকেও আমি সরিয়ে রাখি, আমি যদি নিজেকে মৃত্যুর কাছ থেকে সরিয়ে রাখতে পারি, যে মৃত্যু যে কোনো দিনই আসতে পারে, আমার জীবনকে শেষ করে দিতে পারে, তাহলে তো আমার জ্ঞান আহরণ করা যেগুলো এখনও আমার অজানা রয়েছে সেগুলো তো জানা হবে না। যদি আমি মৃত্যুর কাছ থেকে নিজেকে সরিয়েও রাখি, লুকিয়েও রাখি, তারপরেও
ম্যাক্সিমাম আর কত বছর আমি বাইরে বেরোতে পারবো? আমারও তো বয়স হচ্ছে, কত বছর আর বাইরে বেরোতে পারবো? কাজে যতক্ষণ আমার এই আগ্রহটা রয়েছে, যতক্ষণ আমি আমার এই প্রাণশক্তিটা রয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি আমার জীবনের তলানি পর্যন্ত ভোগ করে যাব। যতক্ষণ আমার প্রাণশক্তি রয়েছে, যতক্ষণ আমার জীবনের রস রয়েছে, ততক্ষণ আমি নতুন নতুন জ্ঞান আহরণের জন্য চেষ্টা করে যাব। এবং তিনি কি বলছেন, ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ। হয়তো আর ম্যাক্সিমাম 3টে বছর, মানে 3টে সূর্য হয়তো আমি আর ম্যাক্সিমাম বাইরে বেরোতে পারবো, কারণ আমারও বয়স হচ্ছে। এরপর হয়তো আমার আর ইচ্ছা করবে না, কিন্তু যতক্ষণ আমার এই ইচ্ছাটা রয়েছে ততক্ষণ আমি নিত্য নতুন জায়গাকে পরিভ্রমণ করব, নিত্য নতুন জ্ঞানকে আহরণ করব। 3 suns টু স্টোর অ্যান্ড হোল্ড মাই সেলফ অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ডিজায়ার। যতক্ষণ আমার এই ধূসর এই আত্মাটা এখনো ছটফট করছে, ধূসর আত্মা মানে গ্রে, গ্রে হচ্ছে এজেড, আমার সেই আগেকার, একটা হচ্ছে গ্রিন, গ্রিন মানে হচ্ছে তরুণ বা তারুণ্য, আর গ্রে হচ্ছে ধূসর বা এজেড। আমি আর সেই আগের তরুণ ইউলিসিস নাই, আমি এখন ধূসর বা অনেক বয়সকালের ইউলিসিস। কিন্তু এখনও এই ধূসর ইউলিসিসের মধ্যে এখনও নতুন জ্ঞান আহরণের স্পৃহা রয়েছে। হয়তো বেশি দিন আর থাকবেও না, হয়তো আর 2-3টে বছর থাকবে। কাজে যতক্ষণ এই ইচ্ছাটা আমার মধ্যে রয়েছে, যতক্ষণ নতুন জ্ঞান আহরণের এই বাসনাটা আমার মধ্যে রয়েছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি আমার জীবনের শেষ পর্যন্ত সেটাকে উপভোগ করবই করব। To follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. Sinking star এটা একটা মেটাফোর। সিঙ্কিং স্টারের অর্থ হচ্ছে অস্তমিত তারা, মানে একটা তারা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। তার মানে কি, যে তারাটা ফ্লিটিং, মানে সে এখনই এক জায়গায় রয়েছে এবং তারপরেই সে অস্ত চলে যাচ্ছে। আমি আমার জীবনে যে আকাঙ্ক্ষাটা রয়েছে সেটাকে অস্ত যেতে দেব না। আমি সেই তারাটার খোঁজে, সেই তারাটা যেখানে গিয়ে লুকাবে আমি সেখান পর্যন্ত তারাটার পেছনে ধাওয়া করব। জ্ঞান যদি কোনো অস্তমিত তারা হয়, মানে জ্ঞান যদি বারবার আমাকে ফাঁকি দেয়, কোনো একটা জ্ঞান আমার এখনও অর্জন করা হয়নি, সে যেন আমাকে ডাকছে, কিন্তু আমি যখনই তার কাছে যেতে চাইছি সে দেখছি আমি লুকিয়ে যাচ্ছে। তাই কোনো জ্ঞান যদি লুকিয়ে থাকে তাহলে আমি আমার এই যে মর্টাল মানুষের, এই যে মরণশীল মানুষের, প্রত্যেকটা মানুষের একটা লিমিট আছে, একটা বাউন্ডারি আছে, তার বাইরে কোনো মানুষ যেতে পারে না। আমি সেই বাউন্ডারিটাও ক্রস করতে রাজি। প্রত্যেকটা মানুষের সাধ্যের একটা সীমা আছে, সেই সীমার বাইরে মানুষ যেতে পারে না। কিন্তু যদি কোনো নতুন জ্ঞান আমাকে ডাক দেয়, যদি কোনো নতুন জায়গা আমাকে ইশারা করে, যদি কোনো নতুন অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করে, আমি আমার সেই বাউন্ডারিটাকেও ভেঙে, একটা মানুষ যতটা পর্যন্ত কল্পনা করতে পারে আমি সেই কল্পনার বাইরে গিয়েও সেই জ্ঞানটাকে অর্জন করতে চাই। মানে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ব্রেক দ্যাট বাউন্ডারি, টু অ্যাচিভ দ্যাট নলেজ। আমি সেই বাউন্ডারিটা, সেই সার্কেলটাকে ভেঙে ফেলতে চাই, সেই জ্ঞানটাকে আহরণ করার জন্য আমি আমার সাধ্যের বাইরে যেতে চাই। মানে একটা মানুষের জীবনে যতটা পর্যন্ত যাওয়া যায়, ইউলিসিস বলছে আমি তার থেকেও বেশি যেতে প্রস্তুত, এবং সেই যাত্রা হয়তো আমার শেষ যাত্রা হবে। কারণ মানুষ যদি তার নিজের ক্ষমতার বাইরে কিছু চেষ্টা করে সেটা কখনোই মানুষের পাওয়া হয়ে ওঠে না, এবং সেই চেষ্টা করতে করতে মানুষ একসময় না একসময় মরে যায়। কিন্তু ইউলিসিস বলছে যে যদি কোনো জ্ঞান এখনও আমার অধরা থাকে, যদি কোনো অ্যাডভেঞ্চার আমার এখনও সেই অ্যাডভেঞ্চারের স্বাদ আমার না নেওয়া হয়ে থাকে, আমি সেই অ্যাডভেঞ্চারের জন্য আমার এই হিউম্যান যে বাউন্ডারি সেটাকেও ক্রস করতে, আমার যে লিমিট সেটাকেও ক্রস করতে আমি রাজি আছি। হয়তো এই লিমিটটা ক্রস করার পরে আমি কোনো দিনে আর ইথাকাতে ফিরে আসবো না। হয়তো দিস ভয়েজ উইল বি মাই লাস্ট ভয়েজ, দিস ভয়েজ উইল বি মাই লাস্ট ভয়েজ, হয়তো এটাই আমার শেষ যাত্রা হবে। বাট I will try my level best to achieve that knowledge. আমি আমার সর্বোচ্চ দেব সেই জ্ঞানটাকে পাওয়ার জন্য। অসাধারণ এই পংক্তিটি দিয়ে ফার্স্ট প্যারাগ্রাফ লাইক স্ট্যান্ডাটা শেষ হচ্ছে। মানে প্রথম যে প্যারাগ্রাফ বা প্রথম যে স্ট্যান্ডাটা অসাধারণ এই সেন্টেন্সটা দিয়ে শেষ হচ্ছে, যেখানে টেনিসনের ইউলিসিস সেও বলছে আমি একটা যাত্রায় বেরোতে চাই, এবং যদি কোনো মানে কেন বেরোতে চাই, হয়তো এখনও অনেক জ্ঞান আহরণ আমার বাকি, হয়তো এখনও নতুন নতুন অ্যাডভেঞ্চার আমার বাকি, এবং সেই অ্যাডভেঞ্চার বা সেই জ্ঞান আমাকে ডাকছে, আমি বুঝতে পারছি তারা আমাকে ডাকছে, এবং সেইটাকে পাওয়ার জন্য আমি আমার হিউম্যান বাউন্ডারি, আমার মর্টাল যে বাউন্ডারি সেটাকে আমি ক্রস করতে চাই। হয়তো
দিস জার্নি উইল বি মাই লাস্ট জার্নি, কিন্তু আই উইল আন্ডারটেক দিস ভয়েজ, আমি এই যাত্রাটা অবশ্যই নেব, তাতে আমার জীবন থাকুক না থাকুক। তার কারণ দীর্ঘদিন বেঁচে থাকার মধ্যে কোনো ক্রেডিট নাই। জীবনটাকে একটা ফ্রুটফুল ওয়েতে স্পেন্ড করা, জীবনটাকে যদি একটা কাজের মাধ্যমে, কোনো মহান কিছু আবিষ্কারের মাধ্যমে, কোনো জ্ঞান আহরণের মাধ্যমে যদি আমি সেটাকে খরচ করতে পারি, তবেই লোকে আমাকে মনে রাখবে। এখানেই আমাদের ফার্স্ট স্ট্যান্ডাটা শেষ হচ্ছে এবং এখানেই আজকে আমাদের টিউটোরিয়ালটা শেষ হচ্ছে। নেক্সট দিনেতে আমরা সেকেন্ড, থার্ড এবং ফোর্থ স্ট্যান্ডাটা পড়ব। সেগুলো মানে এইখানেতেই মেন চিন্তাটা বলা আছে, এই জন্য এটাকে একটা স্ট্যান্ডাই আজকে পড়ালাম। এরপরে কিভাবে ইউলিসিস মানে কার কাছে এই তার রাজ্যের দায়িত্ব দিয়ে যাবে বা কিভাবে সে ভ্রমণে বেরোবে সেই সময় আছে, মানে সেখানেতেও অসাধারণ অসাধারণ লাইন তোমরা পাবে। কিন্তু আজকেরটা অনেকটাই বড় এবং এখানে ইউলিসিসের পুরো চিন্তা মানে তার থট প্রসেসটা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং এই জায়গাটাতেই ড্রামাটিক মনোলগ অ্যাট ইজ বেস্ট। ড্রামাটিক মনোলগের মাধ্যমে একটা ক্যারেক্টারের যে ক্যারেক্টারাইজেশন বা চরিত্রায়ন অসাধারণভাবে টেনিসন এখানে বর্ণনা করেছেন। ওকে, চলো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আর ভালো কথা, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। মানে ইউলিসিসের উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমি বেশি খুশি হব, কারণ এটাকে ভালো করে বুঝে নেওয়া এবং কোনো রকম প্রশ্ন, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে উইদাউট এনি হেজিটেশন আমাকে অবশ্যই জানাবে। এটা তোমাদের সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে। অসাধারণ কবিতা, ঠিক আছে? কাজেই ভালো করে যতটা পর্যন্ত পড়ালাম ভালো করে একবার দুবার পড়ে নাও, তারপরে যদি কিছু অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।